হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস। আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও গতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই ক্লাসে আমরা এখানে গতি সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি নিয়ে শিখব। তাহলে সেগুলো কি কি, চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি এবং এক এক করে দেখে নিই। আমাদের আজকের এই ক্লাসে আমরা প্রথমেই যেই ভৌত রাশিটি নিয়ে আলোচনা করব সেটা হলো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এবার এই ত্বরণ বিষয়টি কি হয়, দেখো আমাদের যে আগের ক্লাস ছিল সেখানে আমরা বেগ সম্পর্কে শিখেছিলাম। বেগ কি? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এবার কোনো একটি বস্তু আছে, তার ধরুন একটি নির্দিষ্ট বেগ আছে, তার মানে কি সে কোনো একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে চলেছে। তাহলে সেই বস্তুটির যে বেগ সেটা কি, সেটা কখনো বেশি করা হতে পারে আবার কখনো কম করা হতে পারে। সাপোজ কেউ একজন বাইক চালিয়ে যাচ্ছে, তাহলে তার যে গতিপথের প্রত্যেকটি সময়ে তার বেগ কি একই থাকবে? অবশ্যই না। সে কখনো বাইকের যে বেগ সেটা বৃদ্ধি করবে, আবার কখনো বাইকের বেগটিকে সে হ্রাস করবে। তাহলে এই ক্ষেত্রে বেগের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে এই যে বেগের পরিবর্তন সেটা যদি আমরা সময়ের সাপেক্ষে বের করতে চাই, যে একক সময়ে কতখানি বেগ পরিবর্তন হলো। ধরো কোনো একটি বস্তুর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং তার বেগ কিছুক্ষণ পর হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, এবং এই যে বেগের পরিবর্তন সেটা হতে সময় লাগলো 5 সেকেন্ড, কারণ হঠাৎ করে তো বেগ বৃদ্ধি পাবে না, তাতে কিছুটা সময় লাগবে। তাহলে 5 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে বেগের পরিবর্তন কত হলো? সেটা হলো 20 মাইনাস 10 অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড, এবং এটা হতে সময় কতখানি লাগলো? সময় লাগলো 5 সেকেন্ড, তাই তো? তাহলে এই ক্ষেত্রে 5 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা যদি একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে বেগের পরিবর্তন বের করতে চাই, সেটাকেই আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ত্বরণ। তাহলে ত্বরণের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর একক সময়ে বেগের পরিবর্তনের হারকে তার ত্বরণ বলা হয়। এবং এই যে ত্বরণ সেটা আমরা হিসাব করি কি করে? ত্বরণ ইকুয়াল টু হয় অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে আমাদের যে উদাহরণ সেই ক্ষেত্রে কি ছিল? অন্তিম বেগ ছিল 20, প্রাথমিক বেগ ছিল 10 বাই সময় কত ছিল? সময় ছিল 5। তাহলে 20 মাইনাস 10 বাই 5 সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে 2। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের ত্বরণ আসবে সেটা আসবে 2। দেখো এখন আমি ত্বরণের একক তোমাদের শিখাইনি, সেই জন্য এখানে আমি শুধুমাত্র 2 বলছি। তাহলে ত্বরণের যে একক হবে সেটা চলো আমরা আগে শিখি। ত্বরণ ইকুয়াল টু কি? ত্বরণ ইকুয়াল টু হলো বেগের পরিবর্তন বাই সময়। এবার বেগের যে পরিবর্তন সেটা কি? সেটা তো একটি বেগ, তাই তো? তাহলে ত্বরণ ইকুয়াল টু বেসিক্যালি আমরা কি বলতে পারি? যে বেগ বাই সময়। তাহলে ত্বরণের যে একক হবে সেটা কি হবে? সেটা হবে বেগের একক বাই সময়ের একক। এবার বেগের একক কি হয়? এসআই পদ্ধতিতে যদি আমরা বের করি, আমরা জানি যে এসআই পদ্ধতিতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, সেটা ইকুয়াল টু কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই রকমভাবে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কি হবে? সেটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আশা করছি তোমরা ত্বরণের একক কি হয় সেটা বুঝতে পারলে। এবার এই যে ত্বরণ রাশিটি সেটা ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? দেখো ত্বরণ মানে কি? সেটা হলো বেগের পরিবর্তনের হার। এবার বেগ কি? বেগ তো একটি ভেক্টর রাশি, তাহলে তার যে পরিবর্তনের হার হবে সেটাও কি হবে? সেটাও হবে একটি ভেক্টর রাশি। তাহলে এই যে ত্বরণ রাশিটি সেটা কি? সেটা হলো আমাদের একটি ভেক্টর রাশি। এবার এই ত্বরণ বিষয়টি তো আমরা বুঝলাম। এবার এই যে ত্বরণ বিষয়টি সেটাকে আমরা কি বলছি? যে বেগের পরিবর্তনের হারকে আমরা বলছি ত্বরণ। এবার ন্যাচারালি আমাদের যখন বেগ বৃদ্ধি পায়, ধরো আমরা যে উদাহরণটি নিয়েছিলাম যে বেগ কি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ত্বরণকে ধনাত্মক ত্বরণ বা শুধুমাত্র ত্বরণ বলি। কিন্তু কোনো ক্ষেত্রে ধরো কারো বেগ হ্রাস পেল, যদি এমন হতো যে কারোর বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে 10 মিটার পার সেকেন্ড হলো, তাহলে তার ক্ষেত্রে যে ত্বরণ হবে সেটা কি হবে? সেটা হয়ে যাবে ঋণাত্মক ত্বরণ, কারণ এই ক্ষেত্রে বেগ কমছে, তাই তো? তাহলে এই যে এই রাশিটি অর্থাৎ ঋণাত্মক ত্বরণ,
তাকে আমরা বলি মন্দন। তাহলে মন্দনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? কোনো একটি বস্তুর বেগ যদি ক্রমশ হ্রাস পায় তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। তাহলে মন্দন কি? কোনো একটি বস্তুর বেগ হ্রাস পেলে তার যে বেগ হ্রাসের হার সেটাকেই আমরা বলছি মন্দন। এবার এই যে মন্দন তাকে কি বলা হয়? তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। এবং এই মন্দন সেটাও আমরা একই রকমভাবে বের করি যে মন্দন ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। এবার দেখো, আমরা যদি অন্তিম বেগ নিই মন্দনের ক্ষেত্রে, সেটা কি হবে? সেটা প্রাথমিক বেগের তুলনায় কম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে রাশিটি সেটা কিন্তু ঋণাত্মকই আসবে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি মন্দন মানে কি? সেটা হলো ঋণাত্মক ত্বরণ। আচ্ছা, এবার এই বিষয়গুলো বুঝে গেলে আমাদের দুটো কোয়েশ্চেন আসে। কি কি? বলা হয় যে এমন একটি উদাহরণ বলো যেখানে বেগ থাকবে অথচ ত্বরণ থাকবে না। তাহলে এটা কোথায় হওয়া সম্ভব? অর্থাৎ ত্বরণবিহীন বেগ সেটা কোথায় হয়? কোনো একটি বস্তু যদি সমবেগে চলতে থাকে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার বেগের যদি পরিবর্তন না হয়, তাহলে তার যে গতি সেটা কি হবে? সেটা হবে একটি ত্বরণ ছাড়া বেগের উদাহরণ। তাহলে ত্বরণহীন বেগ কি হবে? সেটা হবে সমবেগ। এবার আরেকটি প্রশ্ন আমাদের আসে যে আমাদের বলা হয় এমন একটি উদাহরণ দাও যেখানে বেগ শূন্য অথচ ত্বরণ আছে। তাহলে এটার উদাহরণ কি হতে পারে? কোনো একটি বস্তুকে যদি আমরা উল্লম্বভাবে ওপরের দিকে ছুঁড়ি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বস্তুটির বেগ ধীরে ধীরে হ্রাস পাবে এবং এক সময় গিয়ে বস্তুটির বেগ শূন্য হয়ে যাবে যখন বস্তুটি একদম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। কিন্তু সেই সময়েও কি হবে? বস্তুটির ওপর অভিকর্ষজ ত্বরণ সেটা ক্রিয়াশীল থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বস্তুটির বেগ শূন্য অথচ কিছু পরিমাণ ত্বরণ কাজ করছে। তাহলে এটা কিসের উদাহরণ হয়ে যাবে? এটা হয়ে যাবে একটি বস্তুর উদাহরণ যেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? বেগ শূন্য অথচ ত্বরণ কাজ করছে। তাহলে আমরা আজকের এই ক্লাসে শিখলাম ত্বরণ এবং মন্দন নিয়ে। আশা করছি তোমরা এই দুটো রাশি সম্পর্কে বুঝতে পারলে। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই যে সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন এগুলো শিখলাম, এগুলো নিয়ে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো,